শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা উপন্যাসের বাকি অংশগুলো দেখে নিতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। সূর্যমামার ঘুম ভাঙতে তখনও বাকি, তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকের ছেড়ে ফেলে অজু করে এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তোলে, একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়, গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেননি। আজ মেট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যের ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখল রানী মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায় না, নিজের মতো জগৎ করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়, যখন ইচ্ছা হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর জায়গা ত্যাগ করল। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকল। ফরিনা বেগম তসবি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, উইট্টা পড়ছো তুমি? চুলায় আগুন ধরাইছো? পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করল। ফরিনা এ নিয়ে কথা বাড়ালেন না, মৃদু কণ্ঠে আদেশ করলেন, লাবণ্যরে রাইকা তুলো গিয়া। সেরিটা আইজও মানুষ হইল না, ভোরের আলো ফুইট্টা গেছে, হে এখনও ঘুমায়। আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যের ঘরের সামনে আসলো। এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি, ভেতরে ঢুকলো। পদ্মজা আওয়াজ করে দরজা খোলে, তাও রানীর ভাবান্তর হলো না। সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য আড়মোড়া ভেঙে ঘুমো ঘুমো চোখে টিপ টিপ করে তাকিয়ে বলল, আজ ফলাফল, আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো। যখন বুঝতে পারলো, লাফিয়ে উঠে বসলো। বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলজাটা লাফাইতেছে। কি ভয়ঙ্কর কথা মনে করে দিলি। উফ। পদ্মজা হাসলো, বলল, কলিজা লাফায় না, বুক ধুকপুক করে। হ, ওইডই। আমি ফেল করব, রানী আপার মতো মায়ের খাবো দেহিস। আমার শ্বাসকষ্ট হইতেছে। লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুম আসেনি। ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে। পদ্মজা লাবণ্যের ছটফটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছুই হবে না, দেখিস, বেহুদা চিন্তা করছিস। সূর্য উঠে যাবে, নামাজ পড় জলদি, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায়। এইবার পদ্মজা হেসে ফেলল। রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা 2 পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকলো, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্টরা বুঝি একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে। রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমারে বুদ্ধিমতী কয়। তুমি একটা বুদ্ধি দাও না, এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি। আমারে দেখাইয়া দিবা শান্তির পথ। মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খোঁজে। পদ্মজার চোখ টলমল করে ওঠে। সে ঢুক গেলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো, নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো। একদিন ঠিক শান্তি খুঁজে পাবা। আমার মতো পাপীরে আল্লাহ কবুল করব? আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন। রানী জানালার বাইরে তাকায়। আম গাছের ডালে চোখ রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে? বেবিচার করছো আপা, বিয়ের আগে এভাবে। আপা, এসব ভেবো না আর, যা হওয়ার হয়েছে। দুনিয়াত আর চাওনের বা পাওনের কিছু নাই আমার। আখিরাতের জন্য সম্পদ জমাও এবার। রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা মাথায় সোজা সিঁথি করে সবসময়। এক অংশ সিঁথি দেখা যাচ্ছে, বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র দেখতে।
দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতের সম্পদ এবাদত, খাঁটি এবাদত। তুমি খুব ভালো পদ্মজা। রানী মৃদু হেসে বলল। তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসল। বলল, এখন নামাজ আদায় করতে পারবে? তাহলে পড়ে নাও। ওই দিনটার পর আর গোসল করি নাই। আজ করবে কিন্তু? করব। আসি। আসো। পদ্মজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ায়। পিছন ফিরে একবার রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে, শান্তির পথে ফিরে আসার রহমত দাও। বাড়ির সবাই মেট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমির সেই সকাল 10টায় বের হয়েছে। এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে জল খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন মেট্রিকে 1st ডিভিশন পাওয়ার জন্য। পদ্মজার একবার মনে হচ্ছে সে 1st ডিভিশন ফলাফল করবে, আরেকবার মনে হচ্ছে 2nd ডিভিশনে চলে যাবে। সে এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। কতদিন হলো দেখা হয় না। প্রথম প্রথম মায়ের জন্য প্রায় কাঁদত সে। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আসরের পড়েছে। এখনো ফিরেনি আমির। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখলো, খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। আমিরের সাথে হেমলতা, পূর্ণা আসছে। দুজনের পরনে কালো বোরখা। 3জন অলক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। মাথার উপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর প্রতীক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয়, ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে 2 তালা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। পদ্মজা উম্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, তবু দৌড় থামালো না। সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে বুকে। পদ্মজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয়। পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে ফুপাতে থাকলো। পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের? এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারিস, বোনকে মনে পড়ে না? শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা। এরপর বললেন, মেয়ের শ্বশুরবাড়িতে আসা কি এতই সোজা? তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার, যদি মা বাবা সহজে না আসতে পারে? আপা, আমার তোমাকে খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, আমারও মনে পড়ে। হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল, 750 মার্ক পেয়েছিস, স্টার মার্ক, 1st ডিভিশন। এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল ঠোঁট চোখের জলে ভেজা। এমতা অবস্থায় হাসল। তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে। তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন। ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে। ওনার মুখ আগে আগে ছুটে। আম্মাকে কিছু বলবে না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন, আমির ধরে নিয়ে আসলো। মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বললেন, বলেছেন এই অনেক, বললেই হবে না, করতে হবে। কয়দিন কিন্তু থেকে যাবেন, এটা বলবেন না। আজই ফিরতে হবে আমার, কিছুক্ষণ থেকেই চলে যাব। প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন? আবার আসবো, অনেক দিন থেকে যাব। আজকের রাতটা থেকে যান। আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদ্মজা অনুরোধ করে বলল। হেমলতা হাসলেন। ফরিনা কিছু বললেন না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধারালো চোখের দৃষ্টি, যেন একবার তাকিয়েই ভেতরের সব দেখে ফেলতে পারে। আর চোখে মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী। আর তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়িকে নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছেন। হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন, আপা, কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করছে খুব?
হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন, তারপর বললেন, কি বলছেন আপা, বিরক্ত হইতাম কেরে, এই প্রথম আইসেন, খুশি হইছি, তাই বলুন। দরজায় দাঁড়াইয়া গপ্প আর কতক্ষণ হইব, ঘরে আহেন। ফরিনা দ্রুত সটকে পড়েন, সদর ঘরে আগে আগে হেঁটে আসেন, হাঁপাতে থাকেন, বিড়বিড় করেন, মহিলা এত চালাক, সত্যি সত্যি সব বুঝে ফেলে। হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখে চেপে সেকেন্ড দুয়েক হাসলেন। হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসল। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা এখন হাওলাদার বাড়িতেই আছে। দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আমির এখনো লাবণ্যর ফলাফল কাউকে বলেনি। সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকল, লাবণ্য, এই লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যের বুকের ধুকপুকানি থেমে যায়। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা। নিশ্চিত ফেল করেছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে, কখন সে মারা যাবে। আমির আবার ডাকলো, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঢুকবো, তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে। লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নামে, গায়ে ওড়না ঠিক করে দরজা খোলে। সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমির চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর মেট্রিক পাশ করাম। কসম, এই বছর তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন? লাবণ্য চকিতে তাকালো, তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যের মুখের ভঙ্গি দেখে সবাই হাসল। লাবণ্য খুশিতে কেঁদে দিল। আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আর একটুর জন্য ফেল করিসনি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রিদওয়ান হাওলাদার। হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে চোখ পড়তেই রিদওয়ান বিব্রত হয়ে ওঠে, চোখ সরিয়ে নেয়। একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন। রিদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায়। এ যেন সাপুড়ে আর সাপের খেলা।